রাজনৈতিকভাবে সভাপতিত্ব করেছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ আজকে অনুপস্থিত। এই যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, এটা খুবই তো বৈসাদৃশ্যপূর্ণ। কিন্তু বিষয়টা যেটা ইতিহাসের পাঠ হচ্ছে এই, যে যারা দেশ বানানোর ক্ষেত্রে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিল, তারা এমন কিছু কাজ করলো যে সেই কাজগুলোকে এদেশেরই মানুষ, আমি এখনো বিশ্বাস করি যে জামায়াত ইসলামী, যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিল, তারা যতটাই ভালো করুক না কেন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এখনো পর্যন্ত বাংলাদেশের বিপুল অধিকাংশ মানুষ বাংলাদেশের স্বাধীনতার চৈতন্য ধারণ করে, দেশকে স্বাধীন দেখতে চায়, দেশকে একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে দেখতে চায়। তো এইরকম একটা পরিস্থিতিতে যে সেই আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নেতার কর্মীরা এইটা আজকে তাদের একটা উপলব্ধি করার সময় কেন এইরকম একটা ঐতিহাসিক ঘটনার মধ্যে তারা অনুপস্থিত হলো, অর্থাৎ তারা রাজনৈতিক ক্ষমতাকে এমনভাবে অপব্যবহার করেছে, ইতিহাসকে এমনভাবে একদলীয় বয়ানে পরিণত করেছে যে, এবং রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে, গণতন্ত্রকামী অপরাপর রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাধারণ মানুষের বিরুদ্ধে এমনভাবে ব্যবহার করেছে যে তাকে একটা গণতন্ত্র পরায়ণ গণঅভ্যুত্থানের, শিক্ষার্থী গণঅভ্যুত্থানের মুখে পতিত হয়ে দেশ থেকে পালাতে হয়েছে। এটা তাদের যেমন উপলব্ধি করার দরকার আছে, আমি এই কারণে বলছি উপলব্ধি করার দরকার আছে, কারণ আমার কাছে এখনও 20 মাস পরেও মনে হচ্ছে না যে তারা এটা উপলব্ধি করেন। তাদের বিভিন্ন নেতা নেত্রীরা দেশের বাইরে থেকে, অধিকাংশই যারা গুপ্ত অবস্থায় আছেন বিভিন্ন দেশে, যেই সমস্ত বয়ান দেন তাতে তাদের কোনো অনুতাপ আমি এখনও লক্ষ্য করি না। এবং এই অনুতাপ প্রকাশ না করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসবার সম্ভাবনাকে প্রতিদিন আরও দূরবর্তী করে তোলেন মাত্র। এটা যেমন একটা অনন্য দিক, আরেকটা অনন্যতা হচ্ছে, ইউনিক অর্থে অনন্যতা, জামাত ইসলামী যে কথাটা আপনি তুলেছেন, যারা সশস্ত্রভাবে এই দেশের স্বাধীনতা যুদ্ধকে প্রতিরোধ করেছে, একটা পৃথিবীর কুখ্যাত জেনোসাইডাল পাকিস্তানি আর্মি যখন এই দেশের নিরস্ত্র মানুষের উপর গণহত্যা চাপিয়ে দিয়েছিল, সেইটাকে যারা সমর্থন করেছে শেষ দিন পর্যন্ত, শেষ দিনের দুদিন আগে, 1971 সালের 16ই ডিসেম্বর আগে এই দেশের চিন্তাশীল বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশকে যারা হত্যা করেছে, তারা আজকে স্বাধীনতা যুদ্ধের শহীদদের একদিকে শ্রদ্ধা জানাতে যাচ্ছে। এখানে একটা হাস্যকর ব্যাপারও আছে, তাদেরকে আমরা দেখলাম মোনাজাত করতে। এই মোনাজাতের দিকটা যদি আমরা ধর্মের দিক থেকে দেখি, সেটাও একটা ব্যাখ্যা জামাত ইসলামী দিবে আমি জানি না। ইসলামে আছে যে যে সমস্ত মানুষ পৃথিবীর যে কোনো জায়গায় জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, এমনকি তার আপন ভূখণ্ডের, আপন দেশের স্বার্থে যুদ্ধ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন, তারা শহীদি মর্যাদা লাভ করেন। এবং এই শহীদদের তারা হাসরের ময়দানে বিনা বিচারে তারা বেহেশত নসিব হয়। এটা ইসলামের কথা। কোনো মৌলানা সাহেব, যদি যে কোনো শিক্ষিত মৌলানা সাহেব এটা জানবেন, জামাত ইসলামীও জানবে, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু তো যাদের পরবর্তী জীবনের ভাগ্য ইতিমধ্যে তাদের যুদ্ধের, দেশ মাতৃকার যুদ্ধের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারিত হয়েছে, তাদের জন্য তাদেরকে দোয়া করতে দেখলাম। ওনারা কি দোয়া করলেন? ওনাদের ধর্মের বিধান অনুযায়ী নিষ্পত্তি হয়ে গেছে, নিজেদের জন্য দোয়া করলেন। আমি শুনি নাই, 3টা টেলিভিশন আমি দেখেছি, ওনারা ঠিক ঠিক ওটা মনে মনে দোয়া পড়েছেন কিনা আমি জানি না, বা উচ্চারিত হয়েছে কিনা, টিভিতে আমি তাদেরকে কিছু বলতে শুনি নাই, শব্দ ছিল না। আমার খুব কৌতূহল, ওনারা কী দোয়া করলেন, কাদের জন্যে? ওনারা কি আসলে এমন কোনো অনুতাপের দোয়া করেছেন যে 71 সালে তারা বা মাফ চেয়েছেন কিনা? ভয়াবহ একটা অপরাধ করেছিলেন, তারা কি স্রষ্টার কাছে সেইটার
জন্য ক্ষমা চেয়েছেন আমি জানি না, কিন্তু রাজনৈতিকভাবে যে চান নাই এটা তো খুব পরিষ্কার। থেকে থেকে বিচ্ছিন্নভাবে তারা যদি আমরা অপরাধ করে থাকি মাফ করে দেন এই সমস্ত কথাবার্তা যেমন বলেছেন, কিন্তু আমি পরিষ্কারভাবে অনুমান করি যে তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছেন, তাদের হিসেবে শিক্ষিত ডিগ্রিধারী, তারা খুব পরিষ্কারভাবে জানেন এই ধরনের ঘটনাই পৃথিবীতে একটা যুদ্ধে সাধারণ মানুষের বিপক্ষে যাওয়ার পরে ইতিহাসের উল্টো দিকে অবস্থান নেওয়ার কারণে তারা যখন পরাজিত হয় তখন অনুতাপ এবং ক্ষমা প্রার্থনা করার কতগুলি পদ্ধতি আছে। জামাত ইসলামকে তাদের দলের রেজলিউশন নিয়ে ক্ষমা প্রার্থনা করে মানুষের কাছে বলবার কথা, এটা তারা করেন নাই কখনো। এখন বলছেন রাষ্ট্রীয় আচারের জন্যে বাধ্যবাধকতা আছে, নৈতিক কারণে তো তারা গেছেন, এটাও বলেছেন। তো নৈতিক কারণ কি তাদেরকে কোনো প্রণোদনা জোগায় না? যে অনৈতিক কাজ তারা সেদিন করেছিলেন, এই মানুষকে হত্যা, ধর্ষণ, পাকিস্তান আর্মির সেগুলোর সহযোগী হিসেবে নিরপরাধ মানুষকে, তার জন্য যে অনৈতিক কাজটা হয়েছিল সেটার জন্য যে তাদের এই দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার, সেইটাকে একটা নৈতিক কর্তব্য তাদের এখনো মনে হয় না। কিন্তু উল্টো আপনি লক্ষ্য করবেন যে তারা এখনো মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার যুদ্ধের চেতনা কথাটা বললেই যেই বলুক না কেন, বট বাহিনী জামায়াতের তাদের উপর অশ্লীলভাবে ঝাঁপিয়ে পড়ে এবং অর্থাৎ ওই কথাটা শুনতে তাদের ভালো লাগে না। আর ভালো লাগে না বলেই আপনাকে আমাকে অন্যদেরকে আরো বেশি করে করে বলতে হবে। নিশ্চয়ই তাই। একটা কথা হচ্ছে যে ইতিহাসকে ভুলে যাওয়া একটা পাপ। সেটাই, আমরা ইতিহাসকে ভুলে যাওয়া তো অবশ্যই পাপ। আরেকটি ব্যাপার হচ্ছে যেটা ইতিহাসকে আমরা দেখেছি সবসময় যে যে যখন ক্ষমতায় ছিল তাদের মতো করে ইতিহাসকে রচনা করার একটা চেষ্টা তারা করে গেছে। এখন আমরা আবার এমন একটি সময়ে আছি যখন আপনি নিজেও জানেন যে কিছুদিন আগে আমরা এরকম বক্তব্য শুনলাম, জামাতের নতুন নেতা, জামাতে জোটে আছেন, তিনি এখন জোট নেতা আমি বলবো, কর্নেল অলি, তিনি বলেছেন যে তিনি আসলে উই রিভল্ট বলেছিলেন এবং তিনি উল্লেখ করেছেন যে তিনি যখন উই রিভল্ট কথাটি বলেছেন, এটা বলার পর অনেকেই ট্রল করছিল, অনেকে সমালোচনা করছিল জামাতের আমিরকে বক্তব্য নিয়ে। সেই বিষয়েও তিনি বলতে চাচ্ছেন যেটা আসলে মানুষের জানা উচিত যে আসলে সত্যটা কি। তো আমি সেই জায়গায় আপনাকে একটু বলতে চাই যে আপনি তো জানেন, তিনি উল্লেখ করেছেন যে এটা সেই সময়ের এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল যে রিপোর্টটা হয়, যেটা জিয়াউর রহমানের সময় করা হয়েছিল, তিনি বলেছেন এই এসিআর আমি নিজে নিয়ে এসেছি, অরিজিনাল ডকুমেন্ট এসিআর নিয়ে এসেছি, তার কাছে আছে এবং জানার জন্য। দুটি প্রশ্ন, একটি তো হচ্ছে যে ইতিহাস বলে ভিন্ন কথা, আরেকটি হচ্ছে যে তিনি কি অরিজিনাল এসিআর নিয়ে আসতে পারেন কিনা। আমার জানা মতে এসিআর খুবই কনফিডেন্সিয়াল হওয়ার কথা, এটা তো আসলে যার সম্পর্কে রিপোর্টটা দেওয়া হয় সেনাবাহিনীতে তারও জানার কথা না। উনি যদি জেনেও থাকেন তাহলে অরিজিনাল ডকুমেন্টটা আনতে পারেন কিনা। আমরা আজকের অনুষ্ঠানে টাইটেলে রেখেছি 26শে মার্চ রাত 2:15। এই জন্যই রেখেছি যে আপনি জানেন পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে যেভাবে আসলে এটা স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, সেখানে নানানভাবে জিয়াউর রহমানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে যার মনে হয় যে আপনি ইতিহাস নিয়ে কাজ করছেন, যার যেটুকু প্রাপ্য সেই জায়গাটা বোধহয় কথা বলা খুবই জরুরি। আমি এখানে একটু কোট করতে চাই তার যে আর্টিকেল, জিয়াউর রহমানের যে আর্টিকেল ছিল, যেটা প্রকাশিত হয়েছিল 72-এর 26শে মার্চ দৈনিক বাংলায়। সেখানে একটি জায়গায় তিনি কিন্তু অলি আহমেদের কথা উল্লেখ করেছেন। অলি আহমেদ সেই সময় তার সাথে ছিলেন, কিন্তু অলি আহমেদ কখনোই উই রিভল্ট বলেছেন সেরকম তার বক্তব্যে নেই। তিনি যখন এই কথাটি বললেন, এই লেখাটি লিখলেন, তখন তো কেউ তাকে চ্যালেঞ্জ করলো না, কারণ অলি আহমেদও তো কথাগুলো বলেননি। তিনি এখানে লিখছেন যে এটা ছিল সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময়, কয়েক সেকেন্ডের মধ্যে আমি বললাম আমরা বিদ্রোহ করলাম, তুমি 16 শহর বাজারে যাও, পাকিস্তানি অফিসারদের গ্রেফতার করো, অলি আহমেদকে বলো ব্যাটালিয়ন তৈরি রাখতে, আমি আসছি। আমি নৌবাহিনীর ট্রাকের কাছে ফিরে গেলাম। এরপরে আরও ডিটেইল উনি কাকে কি অর্ডার দিয়েছেন সেটা উনি বলছেন এবং শেষে যে কথাটি উনি বললেন সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত 2:15, 26শে মার্চ 1971। রক্ত আখরে বাঙালি হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের দিনটিকে স্মরণ রাখতে, ভালোবাসতে এই দিনটিকে তারা কোনো দিন ভুলবে না, কোনো দিন না। কিন্তু আমরা দেখছি যে আসলে দিনটিকে মানুষ ভুলে গেছে, নানানভাবে ভ্রষ্ট করেছে ইতিহাসকেও। তা আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে স্বাধীনতার ঘোষক কে, এটা আপনার পাঠ কি বলে?
দেখুন, আপনি একটা কিছু মনে করবেন না, এটা অত্যন্ত গুরুত্বহীন একটা বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলাপ করছেন। কর্নেল ওলি যে কথা বলেছেন, এই কথা তিনি এই বিষয়ে তার 2টা বই আছে। এই 2টা বই আমি মনোযোগ দিয়ে পড়েছি। ওই বইগুলি ইংরেজি ভাষায় লেখা এবং ভালো করে এডিট করা হয় নাই। ওইগুলির বইয়ের মধ্যে উনি এগুলির দাবি করেন। এগুলি একটা প্রতিষ্ঠিত সত্য যে ওই সময় তার নেতা ছিলেন জিয়া, মিলিটারি লিডার। এই কাজটা জিয়াই করেছিলেন, এই কথাটা বলেছিলেন। এগুলি ওনার কথা কেউ গুরুত্ব সহকারে নিয়েছে বলে আমার মনে হয় না। এটা একটা খামাকাই আত্মপ্রসাদমূলক কথা, নিজেই যে আগে কখনো বলেননি বলেছেন, এটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। গুরুত্ব, আপনি যেহেতু 72 সালের এই আর্টিকেলটার কথা বলেছেন, সেখানে আরও একটু কথা বলা উচিত। উনি জিয়া যেগুলি আজকের দিনে, আপনি রাইটলি বলেছেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার, বিশেষত আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ যেটা ছিল এই জামাতে ইসলামী ফ্যাকশন অফ মুসলিম লীগ, সেগুলি ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টিগুলি অংশগ্রহণ করেছিল। এদেশের রাজনৈতিক মতামত নির্বিশেষে মানুষ সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা জনযুদ্ধ ছিল। সেই জনযুদ্ধে নিঃসন্দেহে, আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে নানান কারণে আপনার আওয়ামী লীগ এইটাকে নেতৃত্ব দিয়েছে। সেই কথাটাও কিন্তু এই প্রবন্ধের মধ্যে ছিল। 72 সালে যেটা বলছেন, সেখানে উনি বলেছেন যে, জিয়া বলেছেন এই প্রবন্ধেই যে 7ই মার্চের বক্তৃতা থেকে, শেখ মুজিবের বক্তৃতা থেকে উনি যে মেসেজটা তিনি মনে করেছেন যে স্বাধীনতা যুদ্ধ আসন্ন, 1। 2, 26শে মার্চে যে কথা বলছেন, আপনি নিজেই বলছেন, এটা রাত 12টার পরে, 2টা বেজে 15 মিনিট, অর্থাৎ 27শে মার্চ উনি ওই রিভল্ট এটা বলেছেন। এটা ওনার নিজেরই কথা। তো ফলে এখানে ওলি আহাদ নিঃসন্দেহে একটা বড় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এগুলি যে ইতিহাসের নায়ক হবার যে খামোকা খায়, কিন্তু রাত 2 বেজে 15 মিনিট 26শে মার্চ 1971 সাল তিনি এই কথাটি বলছেন। তাহলে তো তিনি 27শে মার্চে বলতেন, তাই তো। তো 27শে মার্চ উনি রিভল্ট বলেন। পরে রেডিওতে কালুরঘাট থেকে প্রথমে উনি নিজের নামে জিয়া, এবং পরবর্তীকালে আপনার শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু বলে তার পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতা যুদ্ধে যোগদানের জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন। দেখুন, যতগুলি বড় মুক্তিযোদ্ধা তাদের স্মৃতি কথা লিখেছেন, এমনকি সেক্টর কমান্ডাররা সহ প্রত্যেকেই বলেছেন যে এই জিয়া এই কাজটা এমন সময়ে করেছেন যখন রাজনৈতিক নেতৃত্ব কার্যত একটা গণহত্যার মধ্যে অনুপস্থিত। মানুষের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। এরকম একটা মুহূর্তে জিয়ার যখন প্রথম ওইখানে রিভল্ট করলেন, পরে তিনি যখন একদিন পরে কালুরঘাট থেকে প্রথমে নিজের নামে, পরে শেখ মুজিবের নামে ঘোষণা দিলেন, তাতে সারা দেশের মানুষের মধ্যে যুদ্ধ করবার একটা যে প্রণোদনা তৈরি হলো, সবাই স্বীকার করেছেন। সেখানে ওলিয়াদ সাহেব কি ওলি আহমেদ সাহেব কি বলেন, এগুলি খুব তুচ্ছ ব্যাপার, এগুলি সময় নষ্ট করেন, এগুলি ইতিহাসে নির্ধারিত ব্যাপার। তাহলে কি এটাও নির্ধারিত যে আসলে প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান? না, ছিলেন না। উনি বলেছিলেন এইভাবে, রাষ্ট্রপ্রধান হওয়ার কতগুলি রাজনৈতিক পদ্ধতি থাকে, হ্যাঁ, সেটার মধ্যে উনি ছিলেন না। ওই কথাটা নিজেই এই জায়গাতে কিছু প্রশ্ন আসে যে তাহলে 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত কার শাসনে দেশ চলেছিল? সে আলাপগুলো 26শে মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত, 10 এপ্রিল তখন স্বাধীনতার ঘোষণাপত্র আসে এবং অভিষেক হয় 17 এপ্রিল। অনেকগুলি জটিল জটিল ঘটনা আছে। তারপরে তেলিয়াপাড়ায় আপনার মিলিটারি কমান্ডাররা একত্রিত হলেন, ওই দিক দিয়ে কলকাতায় গেলেন আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব, মৌলানা ভাসানী ওদিকে গেলেন। এগুলো একটা জটিল প্রক্রিয়া। ওই সময় কোনো সুনির্দিষ্ট গভর্নমেন্ট ছিল না, এবং যুদ্ধ কোনো গভর্নমেন্টের নেতৃত্বে তখনও হয় নাই। এই গভর্নমেন্টের নেতৃত্বে যুদ্ধ তৈরি হওয়ার জন্য আরো অনেক সময় লেগেছে। ফলে এগুলো একটা বিস্তারিত ঘটনা। বাট এখানে আপনি যে প্রসঙ্গে তুললেন, আপনি যদি আওয়ামী লীগ যে নিজের বিরুদ্ধে যে অপকর্মগুলি করেছে, যেটার মধ্যে আবার নতুনভাবে ওলি আহমেদ যুক্ত হয়েছেন, বাস্তব কথা হলো যে বাংলাদেশের মানুষ 25শে মার্চ রাতে দিশে হারা, নির্দেশনাহীন একটা অবস্থায় ছিল। 26শে মার্চে তার জিয়ার এই রিভল্ট করা, 27শে মার্চে মধ্যরাত থেকে সে ওই দিন পর্যন্ত
এইটা একটা প্রাথমিক যে দিক নির্দেশনা দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে, এটা একটা অনন্য ঘটনা এবং সে কারণেই উনি ইতিহাসে খ্যাত হয়ে আছেন। এইটি নিয়ে ইনফ্যাক্ট যে যত কিছুই জল ঘোলা করুক না কেন, এগুলি কোনো মানে হয় না, এগুলি ওকে, ইতিহাসে প্রতিষ্ঠিত ব্যাপার। ওকে, আমাদের এগিয়ে নিতে হবে আলোচনা। আরও কয়েকটি বিষয়ে আমি কথা বলতে চাই, তবে তার আগে একটা বিরতি নেব। বিরতির পর ফিরে আসছি, একটু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, সাথেই থাকুন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। হাই স্পিড অ্যাকশন সিন ফান হবে, চালাও। এই স্পিডে চললে তো এই সিনেমায় ভিলেনকে ধরতেই পারবো না। নতুন গাড়ি তো ভাই, যদি কিছু হয়ে যায়। তাই তো চাই ইন্স্যুরেন্স। মানে নায়িকাকে বাঁচাবো আমি, তোমার গাড়ি বাঁচাবে ইন্স্যুরেন্স। কোন থেকে করব? সিটি ব্যাংক। কারণ সিটিতেই আছে সারা দেশে যে কোনো শাখায় সব ধরনের ইন্স্যুরেন্স পলিসি খোলার সুবিধা। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ফ্রেশ কোলা আমার দেশের আমার কোলা, ফ্রেশ কোলা, ফ্রেশ কোলা আমার দেশের আমার কোলা, ফ্রেশ কোলা। হাই স্পিড অ্যাকশন সিন ফান হবে, চালাও। এই স্পিডে চললে তো এই সিনেমায় ভিলেনকে ধরতেই পারবো না। নতুন গাড়ি তো ভাই, যদি কিছু হয়ে যায়। তাই তো চাই ইন্স্যুরেন্স। মানে নায়িকাকে বাঁচাবো আমি, তোমার গাড়ি বাঁচাবে ইন্স্যুরেন্স। কোন থেকে করব? সিটি ব্যাংক। কারণ সিটিতেই আছে সারা দেশে যে কোনো শাখায় সব ধরনের ইন্স্যুরেন্স পলিসি খোলার সুবিধা। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। ব্রো, ওয়ানডেতে ট্রাভিস হেডের স্ট্রাইক রেট কত? গুগল ছাড়া কিভাবে বলবো? তোদের লবণে কি আয়োডিন নাই? থাকে তো, সেদিন তো স্যার ক্লাসে বললো ঠিক ঠিক আয়োডিন খেলে মনেই থাকে, গুগল লাগে না। স্ট্রাইক রেট 106। ওর মনেই থাকে, মেমোরি একদম শার্প। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।